নমস্কার, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। সুমনদা, এই যে আরজি করের সাজা ঘোষণার পর একের পর এক যে মন্তব্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায় থেকেও পাওয়ার পর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকেও পাওয়ার পর নির্যাতিতার পরিবার কার্যত অনাস্থা প্রকাশ করছে। বলছে যে নির্যাতিতার বাবা বলছে যে এত চিন্তা করার দরকার নেই মুখ্যমন্ত্রী, কারণ আপনি তো প্রমাণ লোপাট করেছেন একেবারে। এই যে অনাস্থা প্রকাশ কেন বারবার মনে হচ্ছে নির্যাতিতার পরিবারের মানে কি রাজনৈতিক সমীকরণ কাজ করছে বলে মনে হয় যে বিরোধী এবং শাসক দলের মধ্যে এই মন্তব্যে? দেখুন, ওনাদের পরিবারের তো একজন মারা গিয়েছে, ফলে ওনাদের শোক, ক্ষোভ, বিভিন্ন ধরনের রাগ এগুলো থাকবে। আমি ওনাদের সম্পর্কে এটা বলতে পারবো না কেন। আর আপনি যে রাজনৈতিক সমীকরণ বলছেন, যদি কেউ সিবিআই এর চার্জশিট এবং যে জাজমেন্ট বেরিয়েছে সেটা মন দিয়ে পড়েন, বিশেষ করে 128 এবং 129 পাতা, তাহলে দেখতে পাবেন যে এর আগে রাজ্য সরকারের বিরুদ্ধে বা তৃণমূল প্রশাসনের বিরুদ্ধে বা কলকাতা পুলিশের বিরুদ্ধে যেসব অভিযোগগুলো বিরোধীরা তুলেছিল, সেই সমস্ত অভিযোগকে কিন্তু এই 128 এবং 129 পাতায় মাননীয় বিচারক অনির্বাণ দাস একেবারে উড়িয়ে দিয়েছেন। অর্থাৎ তিনি পরিষ্কারভাবে বলেছেন, যেটা কলকাতা পুলিশ প্রথম থেকে বলে আসছিল, সঞ্জয় রায় একমাত্র ধর্ষক এবং একমাত্র খুনি। এবং সেটা বিচারক অনির্বাণ দাস তো নিজে নিজে গিয়ে বলছেন না, সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে সিবিআই যে তদন্ত করছে সেই তদন্ত থেকে এটাই উঠে এসছে। দেখুন, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এই গোটা ঘটনার রায় হয়তো শিয়ালদার সিবিআই আদালত দিল, কিন্তু এই গোটা ঘটনাটা কিন্তু মনিটর করছে দেশের সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ বেঞ্চ, অর্থাৎ প্রধান বিচারপতির বেঞ্চ। দেখুন, এই ঘটনাটার দুটো দিক আছে। একটা অবশ্যই যে তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস বলার রাজনৈতিক অ্যাডভান্টেজ পেয়ে গিয়েছেন, যেহেতু রাজ্য সরকার বা রাজ্য পুলিশ যে তিনটে ঘটনা তদন্ত করছিল, গুরাপ, জয়নগর এবং ফারাক্কা, সেখানে স্টেট পুলিশ তদন্ত করছিল এবং রাজ্যের যে বিচার ব্যবস্থা, সেখানেই বিচার হয়েছে এবং সেখানে ফাঁসির আদেশ হয়েছে। এখানে আমি একটা কথা মনে করিয়ে দেব, ওই তিনটে কেসই কিন্তু পক্সো কেস ছিল। পক্সো কেসের ক্ষেত্রে ফাঁসির আদেশ দেওয়াটা অনেক যুক্তিযুক্ত হয় সব সময়। আর অন্য কেসে ফাঁসির আদেশ দেওয়া হবে কি না, এটা যে আমি আইনের ছাত্র নই, কিন্তু যারা আইনের ভালো ছাত্র তারা সবাই বলেন এটা সবসময় ডিপেন্ড করে হচ্ছে বিচারকের উপরে। আমাদের আরও মনে রাখতে হবে যে ভারতবর্ষের সংবিধান যখন তৈরি হচ্ছিল, তখনও সেখানে ফাঁসি বা মৃত্যুদণ্ড থাকবে কিনা সেটা নিয়ে বিতর্ক হয়েছিল। এমনকি সংবিধানের, আমরা যাকে সংবিধানের প্রাণপুরুষ বলি বা সংবিধানের পিতা বলা হয়, সে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর, তিনি অবধি মৃত্যুদণ্ড তুলে দেওয়ার জন্য বলেছেন। এছাড়াও অমিয় ঘোষ, হনুমাথাইয়া, এরা সবাই মৃত্যুদণ্ড তুলে দেওয়ার জন্য বলেছিলেন, কারণ তাদের যুক্তি ছিল যে পৃথিবীর অধিকাংশ দেশে মৃত্যুদণ্ড তুলে দেওয়া হয়েছে। এবং তাদের আরও একটা লজিক ছিল যে অনেক সময় বিচারকরা যে সিদ্ধান্ত নেন, সেহেতু বিচারকদের ব্যক্তিগত জিনিসের উপর নির্ভর করে, অনেক সময় অধিকতর শাস্তি হয়ে যেতে পারে। আবার এর উল্টো দিকে দাঁড়িয়ে, আম্বেদকরের উল্টো দিকে দাঁড়িয়ে, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেল বা রাজাগোপালাচারীরা মৃত্যুদণ্ড রাখার জন্য সুপারিশ করেছিলেন। সেই জন্য ভারতবর্ষের সংবিধানে মৃত্যুদণ্ড রয়ে গেছে। এবার বিচারক অনির্বাণ দাস, এটা আমি আবারও বলছি, আমি ব্যক্তিগতভাবে হয়তো ফাঁসির পক্ষে, কিন্তু বিচারক অনির্বাণ দাসের যে রায়, সেটাকে অপমান করার কোনো অধিকার আমার নেই। উনি আমার চাইতে ভালো আইন জানেন। এবং আবারও আমি বলছি যে সংবিধান শুরুর সময় যে বিতর্কটা ছিল, এটা বিচারকের সিদ্ধান্ত যে তিনি ঠিক কিভাবে একজন অভিযুক্ত যখন দোষী প্রমাণিত হচ্ছে তাকে শাস্তি দেবেন। তিনি তাকে মৃত্যুদণ্ড দিতে পারেন, আমি হলে হয়তো দিতাম। অনির্বাণ দাস মনে করেছেন না, ওনাকে আজীবন জেলে পচাবো, সেই জন্য আজীবন জেলে রেখেছেন। মনে রাখবেন, এ কিন্তু আজীবন জেল খাটবে, অর্থাৎ যতদিন বেঁচে থাকবে ততদিন জেল খাটবে। এটা বিচারক অনির্বাণ দাসের সিদ্ধান্ত। আবার এই যে ফাঁসির যে দাবিটা উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে ফাঁসির দাবি তুলে তার সরকারের পক্ষ থেকে হাইকোর্টে আপিল করা হয়েছে, এটা একটা রাজনৈতিক দর্শন। আমি আপনাকে বিনীতভাবে মনে করিয়ে দিই, বিজেপির যিনি লৌহ পুরুষ নামে পরিচিত, যিনি একসময় ভারতবর্ষের উপপ্রধানমন্ত্রী ছিলেন, সেই লালকৃষ্ণ আডবাণী, তিনি যখন ক্ষমতায়, তিনি উপপ্রধান, তিনি বলেছিলেন যে আমি রেপ এবং মার্ডারের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের পক্ষপাতী। এটা বিজেপির রাজনৈতিক দর্শন।
এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দর্শন যে চরমতম শাস্তি দাও, দৃষ্টান্তমূলক শাস্তি দাও, যাতে আর কাউ এটা না করে। আবার যদি আপনি দেখেন, যখন হেতাল পারেকের খুনের ক্ষেত্রে ধনঞ্জয়কে ফাঁসির আদেশ দেওয়া হচ্ছিল, তখন যে রাজ্যের শাসক দল সিপিএম স্পষ্টতই দুভাগে ভাগ হয়ে গিয়েছিল। একদিকে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ফাঁসির জন্য সওয়াল করছিলেন, অন্যদিকে সিপিএম দল হিসেবে তাদের ঘোষিত অবস্থান ছিল ফাঁসির বিপক্ষে। আমার এখনও মনে আছে যে সেই সময় প্রেস ক্লাবে একটি মানে সভার আয়োজন হয়েছিল, যে সভায় সিপিএম বলাই রায়ের মতো মানে সিনিয়র লয়ারকে, যিনি অ্যাডভোকেট জেনারেল ছিলেন, তাকে পাঠানো হয়েছিল যে ফাঁসির বিপক্ষে বলার জন্য। ফলে একজন যখন মানে দোষী প্রমাণিত হচ্ছে, তাকে ফাঁসি দেওয়া হবে কি হবে না, এটা অবশ্যই, আবারও আমি বলছি, ব্যক্তি নির্ভর সিদ্ধান্ত। যদি আপনি ধারাবাহিকভাবে দেখেন, ভারতবর্ষের সুপ্রিম কোর্টের বিভিন্ন অর্ডারও দেখেন, যিনি বামপন্থী বলে পরিচিত সেই বিচারপতি কৃষ্ণ আয়ার ফাঁসির বিপক্ষে বলেছেন, আবার অন্য অনেক বিচারপতি ফাঁসির রায় দিয়েছেন। তো ফাঁসিটা কিন্তু একটা রাজনৈতিক দর্শন। যখন আমাদের সংবিধান তৈরি হচ্ছিল তখন ওই বিতর্কটা ছিল, দেখা যাচ্ছে 2025-এও বিতর্কটা আছে। আমি হয়তো ব্যক্তিগতভাবে ফাঁসির পক্ষে, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন তার রাজনৈতিক দর্শনের দিক থেকে ফাঁসির পক্ষে, বিজেপি তার রাজনৈতিক দর্শনের থেকে ফাঁসির পক্ষে। ফলে সেই জন্য সওয়াল হচ্ছে। আমাদের আবার একটা জিনিস বুঝতে হবে যে গোটা গত 9th আগস্টের ঘটনার পর থেকে সোশ্যাল মিডিয়ায় যা যা রটেছিল, বিভিন্ন ধরনের ঘটনা, সেগুলো কিন্তু সিবিআইয়ের তদন্তে, এবং আবারও আমি বলছি বিচারপতির রায়, সেগুলো সব ভুল বা মিথ্যে প্রমাণিত হয়ে গেছে। কিন্তু আবারও আমি বলছি, যার পরিবারের কন্যা সন্তান গেছে, তার ক্ষোভ, তার রাগ, এগুলো তো আমি বলতে পারবো না, সেগুলো অবশ্যই থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক জায়গা থেকে, তার প্রশাসনিক জায়গা থেকে একটা সিদ্ধান্ত নিচ্ছেন, আর তার পরিবার অবশ্যই তাদের নিজস্ব ভাবার অধিকার আছে। কিন্তু এখানে তো একটা রাজনৈতিক বিতর্ক জিয়ে থাকছে, বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁসি চাইছেন কারণ পুরোটাকে ক্লোজ করে দিতে, যাতে আর কোনো কথা না হয় এই বিষয়টা নিয়ে। দেখুন, আমরা একটা জিনিস ভুলে যাচ্ছি, যে এই যে যিনি সঞ্জয় রায়, সে গত প্রায় এক্স্যাক্টলি প্রায় 5 মাসের ওপর সিবিআইয়ের হেফাজতে আছে। ফলে সিবিআই যদি এতদিনে তার কাছ থেকে কিছু বার না করে ফেলতে পারে, যেটা 150 দিনে বেরোলো না, সেটা কি 1500 দিনে বেরোবে? ফলে যা সঞ্জয় রায় জানে, অথবা যা সঞ্জয় রায়ের পক্ষে বলা সম্ভব, নিশ্চয়ই সেটা বলে দিয়েছে। আমি বলবো, আমি একটা ডিবেটে এর আগে অরুণাভ ঘোষের সঙ্গে ছিলাম, অরুণাভদা খুব এই স্পেকুলেশন দিয়ে কখনো কোনো জাজমেন্ট, বিচার ব্যবস্থা বা তদন্ত হতে পারে না। তদন্ত হয় এভিডেন্স বা প্রমাণের উপর, এবং সেই যে প্রমাণ তদন্তকারী সংস্থা জোগাড় করে, তার উপরে রায় হয়। আমাদের বোধহয় এই যে বাজারে ছেড়ে দেওয়া গুজব বা গসিপের উপর নির্ভর না করা ভালো।